হ্যালো দর্শক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো যে বিখ্যাত ঘটনাগুলো আমি ভারতের ইতিহাসে দিচ্ছিলাম, সেই রকম বিখ্যাত ইতিহাসের যে ঘটনাগুলো সেইটা আমি আজকে উপস্থাপন করব তোমাদের ইউরোপের অংশটা। ইউরোপের বিশেষ করে 1789 খ্রিস্টাব্দ থেকে বা তার পূর্ব অবস্থা থেকে শুরু করে একবারে 1947 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী পর্যায়ে যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই, সেই অংশ সম্পর্কিত আমি তোমাদের বেশ কিছু বিখ্যাত ঘটনা উপস্থাপন করছি। অতি অবশ্যই তোমরা দেখো। তো আজকের প্রথম যে অংশ সেটা হচ্ছে ইউরোপের ইতিহাসে বিখ্যাত ঘটনা ও তার সময়কাল সম্পর্কে। প্রশ্ন নম্বর 1, স্টেট জেনারেলের অধিবেশন কবে বসেছিল? উত্তর, 5ই মে 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের অধিবেশন বসেছিল। এটি প্রথম বসেছিল। তারপরে কত বছর পর প্রথম স্টেট জেনারেল অধিবেশন বসেছিল? উত্তর, 175 বছর পর প্রথম স্টেট জেনারেলের অধিবেশন বসেছিল। 3 নম্বর প্রশ্ন, স্টেনস্কোটের শপথনামার ঘটনাটা কবে ঘটেছিল? উত্তর, 20 জুন 1789 খ্রিস্টাব্দে এই স্টেনস্কোটের শপথনামা ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে 20 জুন। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কবে ঘটেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। তো বাস্তিল কী ছিল একটু বলে রাখি। বাস্তিল ছিল হচ্ছে কুখ্যাত কারাগার একটা, যেখানে ফ্রান্সের প্রজাতন্ত্রী লোকেরা রাজতন্ত্রের বিরুদ্ধে যখনই কোনো বিপ্লবী কর্মপন্থা পরিচালনা করতেন, মানে ন্যায়ের পথে তারা যখন বিপ্লব করতেন বা আন্দোলন করতেন, তাদেরকে ধরে এই সরকার অতি অবশ্যই কারাগারে বন্দি রাখত। এবং এর দুটো কারণ ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে এবং একটা হচ্ছে প্রশাসনিক স্তরে। অর্থনৈতিক জিনিসের বিষয়ের মধ্যে ছিল যারা যাজক এবং অভিজাত, তারা কোনো প্রকার সরকারকে কর দিতেন না, কিন্তু সকল রাজস্ব তাদের কক্ষিগত ছিল এবং সকল সম্পদও তাদের হাতে ছিল, যার ফলে তৃতীয় শ্রেণীর মানুষরা, অর্থাৎ যাজক, অভিজাত এবং থার্ড স্টেট, ফার্স্ট স্টেট যাজক ছিল, সেকেন্ড স্টেট অভিজাত ছিল এবং থার্ড স্টেট তৃতীয় শ্রেণীর মানুষ ছিল, সেই তৃতীয় শ্রেণীর মানুষকে সকল প্রকার করের বোঝা বইতে হতো। কেমন? সেই জন্য তারা এই বাস্তিল দুর্গে বা কুখ্যাত দুর্গে তাদেরকে বন্দি করে রাখা হতো, মানে বিপ্লবীদের। পরের প্রশ্ন, রাজতন্ত্রের শবযাত্রা কবে ঘটেছিল? সংগঠিত রাজতন্ত্রের শবযাত্রা কবে সংগঠিত হয়? উত্তর, 1789 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। তারপরে প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকার কবে ঘোষণা করা হয়? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। পরে ধর্মযাজকদের সংবিধান কবে রচিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে ধর্মযাজকদের দ্বারা তাদের নিজস্ব একটা শাসন পরিচালিত হয়েছিল বা রচিত হয়েছিল 1790 খ্রিস্টাব্দে 12ই জুলাই। এই সংবিধানের অপর নাম ছিল সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি। এটা মনে রাখতে হবে, ধর্মযাজকদের যে সংবিধান সেইটা হচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি। এই যে টার্মটা, এইটাও পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়। পরের প্রশ্ন, পাদুয়া প্রচারপত্র কবে ঘোষিত হয়? উত্তর, 1791 খ্রিস্টাব্দে জুলাই মাসে পাদুয়া প্রচারপত্র সংগঠিত বা ঘোষিত হয়। পরে পিল নির্দেশের ঘোষণা কবে জারি হয়? পিল নির্দেশের ঘোষণা জারি হয়েছিল 20 আগস্ট 1791 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ব্রান্সউইক ম্যানিফেস্টো বা ব্রান্সউইক ঘোষণা কবে জারি হয়েছিল? উত্তর, 1792 খ্রিস্টাব্দে জুলাই মাসে ঘোষিত হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ফরাসি বিপ্লব কবে হয়েছিল? উত্তর, 1792 খ্রিস্টাব্দে জুলাই মাসে দ্বিতীয় ফরাসি বিপ্লব হয়েছিল। তো এইখানটায় একটু বলার আছে, প্রথম ফরাসি বিপ্লব হয়েছিল কবে হয়েছিল বলো তো? আমি একটু আগে বলেছিলাম 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই ফরাসি বিপ্লব হয়েছিল। কবে বলেছিলাম? 1789 14ই জুলাই। তো কেন হয়েছিল? সেখানে সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা হচ্ছে যাজক, একটা হচ্ছে অভিজাত, একটা তৃতীয়। এটা যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। এর অপর নাম ছিল ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। এই সকল প্রকার সম্পত্তির অধিকারী ছিল যাজক আর অভিজাতরা, আর তৃতীয় শ্রেণীর কোনো সম্পদ ছিল না বললেই চলে। আর তাদেরই কি রাজস্বের একবারে 79% দিতে হতো, প্রায় 80%-এর কাছে তাদেরকে রাজস্ব দিতে হতো, বা সিংহভাগ রাজস্ব তাদেরকেই ধার্য করা হয়েছিল, যার ফলে তারা প্রথম 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই
ফরাসি বিপ্লব ঘটিয়েছিল এবং দ্বিতীয় ফরাসি বিপ্লবটা ঘটেছিল 1792 খ্রিস্টাব্দে জুলাই মাসে। পরে 12 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে হয়েছিল? উত্তর 1792 খ্রিস্টাব্দে 3 থেকে 5ই সেপ্টেম্বর হয়েছিল। পরে ফ্রান্সের জাতীয় মহাসভা কতদিন কার্যকরী হয়েছিল? উত্তর 1792 খ্রিস্টাব্দ থেকে 1795, মানে 4 বছরের মতো ছিল, 92 থেকে 95, প্রায় 4 বছর। তারপরে সন্ত্রাসের শাসনকালের সময়সীমা কত ছিল? এই সময়টা অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যারা অনার্সের ছাত্র পড়ে তাদেরও কিন্তু এই সিলেবাসের অংশটাও কার্যকরী অবশ্যই। তো 1793 খ্রিস্টাব্দে জুন থেকে 1794 খ্রিস্টাব্দে জুলাই মাস পর্যন্ত 13 মাস মোট সময়কাল ছিল, প্রায় 13 মাস। 13 মাস কার্যকরী ছিল সন্ত্রাসের শাসন। তারপরে প্রশ্ন 15 নম্বরে, থার্মিডোরীয় প্রতিক্রিয়া ঘটনাটি কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই বা 9ই থার্মিডোর রোবোস্ফিয়ারকে হত্যা করা হয়েছিল, যা থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। পরে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনকালের সময়কাল কত? উত্তর 1795 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের ডাইরেক্টরি শাসনকাল। পরে টোলেন্টিনের সন্ধি, নামটা দেখো, টিয়ানন নয় কিন্তু টোলেন্টিনের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ও পরাজিত পোপের মধ্যে টোলেন্টিনের সন্ধি হয়েছিল। পরে প্রশ্ন, ক্যাম্পো ফার্মিও যুদ্ধ ও সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট ও পরাজিত অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল এই ক্যাম্পো ফার্মিও যুদ্ধ এবং সন্ধি 1797। পরে প্রশ্ন, পিরামিডের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে মিশরের ম্যামেলুক শাসকদের। তো মিশরের শাসক এখানেতে পরাজিত হয়েছিল কিসে? না পিরামিডের যুদ্ধে। কবে? না 1798 খ্রিস্টাব্দে। তাহলে কাদের মধ্যে হয়েছিল? নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে মিশরের ম্যামেলুক শাসকদের। পরে প্রশ্ন, নীল নদের যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের এসএসসিতে বেশি করে পড়ে, নবম দশম ছাড়াও একাদশ দ্বাদশে তো অবশ্যই থাকবে এটা। নীল নদের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? উত্তর 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট এবং ইংরেজদের মধ্যে হয়েছিল নীল নদের যুদ্ধ। ইংরেজ সেনাপতি নেলসনের হাতে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। নেলসনের কাছে নেপোলিয়ন পরাজিত হয়েছিল। পরে নেপোলিয়নের জন্ম কবে হয়েছিল? উত্তর 1769 খ্রিস্টাব্দে ফ্রান্সের কোর্সিকা দ্বীপের অ্যাজেকচিও শহরে হয়েছিল। পরে প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের পিতা ও মাতা কারা ছিলেন? উত্তর, পিতা ছিলেন কার্লো বোনাপার্ট এবং মাতা ছিলেন লেটেজিয়া বোনাপার্ট। তো বলি, ভিডিওগুলো যখন দেখবে অতি অবশ্যই তোমরা রোটেট করে দেখবে। যদি বড় করে দেখো তোমাদের আরও ভালো লাগবে, কারণ আমি ওর জন্যই রঙের বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছি, মেন অংশগুলোকে ইন্ডিকেট করার জন্য। তো অতি অবশ্যই তোমরা রোটেট করে ভিডিওগুলো দেখবে। পরে প্রশ্ন, কনসুলেট শাসন কতদিন কার্যকরী ছিল? উত্তর 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত কনসুলেট শাসন কার্যকরী ছিল। পরে প্রশ্ন, 18ই ব্রুমেয়ার ঘটনাটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা অতি অবশ্যই মনে রাখো এবং ব্যাখ্যাটা দেখে নাও। 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর বা 18ই ব্রুমেয়ার নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ সাধন করে কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। একে 18ই ব্রুমেয়ার ঘটনা বলা হয়ে থাকে। পরে 3 জন কনসাল কারা ছিলেন? রোজার ডুকোস, অ্যাবেসিয়াস এবং নেপোলিয়ন বোনাপার্ট, এই 3 জন ছিলেন 3 জন কনসাল বিখ্যাত ব্যক্তি ছিলেন। তো রোজার ডুকোস, অ্যাবেসিয়াস এবং নেপোলিয়ন বোনাপার্ট। পরে নেপোলিয়নের যুগ বলতে কত সময়কে বোঝানো হয়ে থাকে? উত্তর 1799 খ্রিস্টাব্দের কনসুলেট শাসন থেকে শুরু করে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হচ্ছে নেপোলিয়নের যুগ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। পরে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট কবে হন? উত্তর 1804 খ্রিস্টাব্দে। তিনি ফ্রান্সের নোটারডাম চাচে, নামটা মনে রাখবেন, নোটারডাম চাচে এই উপাধি নিয়েছিলেন যে ফরাসি জাতির সম্রাট। তো যেহেতু খ্রিস্টান ধর্মের প্রধান কেন্দ্র ছিল ফ্রান্সের একটা বিখ্যাত চার্চ যার নাম নোটারডাম চার্চ, সেখানেতেই তিনি ফরাসি জাতির সম্রাট বা সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। পরে প্রশ্ন, যেটা আমার চাকরিতে পড়েছিল আর কি হাই স্কুলেতে, ব্যাঙ্ক অফ ফ্রান্স কবে গড়ে উঠেছিল? এই প্রশ্নটা
তো মনে রাখতে হবে ব্যাঙ্ক অফ ফ্রান্স গড়ে উঠেছিল 1800 খ্রিস্টাব্দে কেমন। তারপরে ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে গড়ে উঠেছিল? উত্তর 1808 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স গড়ে উঠেছিল। পরে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে পোপ সপ্তম পায়াসের। এটাও একটু দেখে রাখতে হবে, কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি। তারপর প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? উত্তর 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন একটি আইন কমিশন গঠন করেন এবং যাতে 2287টি ধারা সম্মিলিত একটি আইনবিধি, তার যেহেতু বৃহত্তর সাম্রাজ্য, সেই বৃহত্তর সাম্রাজ্যের এক সর্বত্রই একই আইন কার্যকরী করার জন্য বা আইনবিধি রচনা করেছিলেন, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত ছিল। তো এখানে একটু বলে রাখি, এই কোড নেপোলিয়নেতে বা আইনবিধিতে যে ধারাগুলি ছিল তাতে তিনটি বিষয় ছিল। এক হচ্ছে বাণিজ্যিক বিষয়, রাজনৈতিক বিষয়, সামাজিক এবং অর্থনৈতিক বিষয় এবং সেই সঙ্গে সঙ্গে বাণিজ্যিক বিষয়, তিনটি বিষয়কে কেন্দ্রীভূত করেছিল এবং বিধি সম্বলিত অংশ ছিল। পরে অ্যামিয়েন্সের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের হয়েছিল অ্যামিয়েন্সের সন্ধি। পরে প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1805 খ্রিস্টাব্দে ইংরেজ নৌসেনাপতি নেলসন নিহত হলেও ফ্রান্স তথা নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে পরাজিত হয়েছিল, ট্রাফালগারের যুদ্ধে। তাহলে যুদ্ধটা কবে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে। আর নেলসন ইংরেজ সেনাপতির সঙ্গে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন 34 নম্বরের, জেনার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে প্রাশিয়ার হয়েছিল জেনার যুদ্ধ। প্রাশিয়া এই যুদ্ধে পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন, ফিনল্যান্ডের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে রাশিয়ার এই যুদ্ধটি হয়েছিল, অর্থাৎ ফিনল্যান্ডের যুদ্ধটি হয়েছিল। পরাজিত রাশিয়া ফ্রান্সের সঙ্গে টিলজিটের সন্ধি করতে বাধ্য হয়েছিল। এই টিলজিটের সন্ধিটা অতি অবশ্যই পরোক্ষভাবে বলা আছে, তোমরা এটা খেয়াল রাখার চেষ্টা করবে। টিলজিটের সন্ধিটা গুরুত্বপূর্ণ এই কারণে, অতি অবশ্যই মানে যুদ্ধটা হচ্ছে ফিনল্যান্ডের যুদ্ধ, কিন্তু যে সন্ধিটা হচ্ছে সেটা টিলজিটের সন্ধি। এটা আমার যখন আমি চাকরি পাই হাই স্কুলেতে, তখন আমার এইটা ছিল। সেই জন্যই তোমাদের বলবো অতি অবশ্যই এই পরোক্ষভাবে এই প্রশ্নগুলো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমরা অতি অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আর কেমন লাগলো দর্শক, অতি অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। ওকে।